আমার অ্যালাদিন, জাবিন ফুরকান, পর্ব সংখ্যা ৪৪। একজন রোগীর রিপোর্ট দেখতে দেখতে হাসপাতালে করিডোর ধরে হেঁটে যাচ্ছেন সামিয়া। তিনি এই হাসপাতালের গাইনোলজিস্ট সিনিয়র কনসালটেন্ট হিসাবে কর্মরত। দেশের অন্যতম বিখ্যাত প্রাইভেট হাসপাতাল এটি। ঢাকা মেডিকেল কলেজ থেকে সমস্ত পড়াশোনা শেষ করে তিনি পরবর্তীতে এখানে নিযুক্ত হয়েছিলেন। আজ কতগুলো বছর পেরিয়ে গেল, হিসাব নেই তার। অথচ কাজের প্রতি ডেডিকেশন যেন আজও ঠিক প্রথম দিনের মতোই। একজন ডাক্তার মহলে তিনি বিশেষ সমাদৃত এবং রোগীদের মাঝে বেশ জনপ্রিয় বটে। আজ কোনো অপারেশন নেই তার, ইমার্জেন্সি না হলে বিশেষ কোনো চাপ পড়ার কথা না। তবুও তিনি বাড়ি থেকে হাসপাতালে চলে এসেছেন, কারণ বাড়িতে আহমেদ আছেন। ওই লোকটার আশেপাশে থাকার ধৈর্য তার ফুরিয়েছে বহু আগেই। করিডোর ধরে হাঁটতে হাঁটতে নিজের অফিস চেম্বারের দিকেই যাচ্ছিলেন তিনি। ঠিক এমন সময় পিছন থেকে একটি উৎফুল্ল ডাক ভেসে এলো, ম্যাম। সামিয়া থমকালেন। পিছনে ঘুরে তাকাতেই দেখলেন এক যুবক দণ্ডায়মান, ফরমাল শার্ট এবং প্যান্টের উপর সাদা এপ্রন চড়ানো, গলায় ঝুলছে স্টেথোস্কোপ। শ্যামলা চেহারা, বারবি কুচের চুল, গালে খয়েরি রঙা তিলের মতন। ইংরেজিতে ওইগুলোকে ফ্লেকেলস বলে। চোখে গোল ফ্রেমের রিমলেস চশমা, ঠোঁটে চৌড়া হাসি। একে চেনা চেনা লাগছে, কিন্তু হাসপাতালে আগে কোথাও দেখাছেন বলে মনে পড়ছে না। আইডি বেজ ঝুলছে তার শার্টের বুক পকেটে। মেডিকেল অফিসার আদিত্য দেবনাথ। পুরাতন ডাক্তাররা এতটা ফিটফাট হয়ে চলে না। এত উত্তেজনা এবং নিয়মকানুন রক্ষা শুধু নতুনদের মাঝেই দেখা যায়। আদিত্যর নামটাও চেনা চেনা লাগছে, কিন্তু ঠিক কোথায় দেখাছেন মনে পড়ল না সামিয়ার। ততক্ষণে মেডিকেল অফিসার আদিত্য নামক যুবকটি এগিয়ে এসে কোনো কথাবার্তা ছাড়াই নুয়ে সামিয়ার পা শুয়ে নমস্কার করতে শুরু করলো। সামিয়া বেবাচেকা খেয়ে গেলেন। নতুনদের অনেকেই এমন করে, বিশেষ করে ইন্টার্নশিপ করা ছেলেমেয়েগুলো। তাক বাবা, বেঁচে থাকো তুমি। আমি আদিত্য, চিনতে পারেননি ম্যাম? উঠে দাঁড়ালো আদিত্য, তার হাসিটা আগের মতোই চকচকে। সামিয়াকে খানিক ব্রু কুচকে তাকাতে দেখে সে বলল, মৌসুমী দেবনাথের ছেলে। সামিয়ার চেহারায় বিরাট প্রফুল্লতা ফুটল। মৌসুমী দেবনাথ তার বেশ কয়েক বছর আগেকার একজন রোগী। মূলত জরায়ু সমস্যা নিয়ে এসেছিলেন। এরপর থেকে যে কয়েক বছর বেঁচে ছিলেন। সামিয়া তার চিকিৎসা করেছেন। শেষমেশ অবশ্য মৌসুমীকে বাঁচানো যায়নি। জরায়ুতে ক্যান্সার ধরা পড়েছিল। চিকিৎসায় সামিয়া অনেকটা সাহায্য করেছিলেন। আদিত্য তখন ঢাকা মেডিকেলের শিক্ষার্থী ছিল। দুনিয়ায় এক মা ছাড়া তার কেউই ছিল না। সামিয়া দেখেছেন বছর বছর ধরে কীভাবে সংগ্রাম হয়েছিল এই ছোট্ট পরিবারটির। আদিত্যর সঙ্গে পরবর্তীতে আর দেখা হয়নি সামিয়ার। শেষবার মৌসুমীর মৃতদেহ হস্তান্তরের সময় দেখেছিলেন ছেলেটিকে। দুহাত ভরে দোয়া করেছিলেন ছেলেটা অনেক বড় ডাক্তার হবে। আজ সেটা তার বর্তমান। সামিয়া খানিক গর্ববোধ করলেন। আদিত্যকে নতুন করে দেখলেন। তখন ছেলেটা দেখতে বাচ্চা মনে হতো, মায়ের আঁচল ধরে বসে থাকতো। ওই একটা জীবন রক্ষার জন্য কত প্রার্থনাই না সে করেছে, কিন্তু জন্ম মৃত্যু তো আগেই জগতে নিশ্চিত সত্য। সেই সত্যের সঙ্গে লড়াই করে সাধ্যকার। বর্তমানে আদিত্যকে দেখতে একজন সুপুরুষ মনে হচ্ছে, বয়সটাও সাইবানের কাছাকাছি। তাই সামিয়া আর বেশি মায়া অনুভূত হলো। হাসপাতালে নিজস্ব ক্যান্টিন ব্যবস্থা আছে ডাক্তার এবং কর্মীদের জন্য। সেখানেই গেলেন সামিয়া আদিত্যকে নিয়ে। দুজন কফি নিয়ে একটি টেবিলে বসে আলাপ করলেন। সামিয়া শুনলেন কীভাবে মৌসুমী চলে যাওয়ার পর কত সংগ্রাম করে আজকে এই জায়গায় পৌঁছেছে আদিত্য। সে চাইলে বিসিএস দিয়ে সরকারি হাসপাতালে চাকরির চেষ্টা করতে পারত, কিন্তু সামিয়ার প্রতি একটা আলাদা শ্রদ্ধাবোধ এবং অনুরাগ আছে তার, তাই এখানেই আবেদন করেছিল। অসাধারণ ফলাফল এবং ইন্টারভিউয়ে বেশ ভালো করায় তাকে মেডিকেল অফিসার পদে নিয়োগ দেওয়া হয়েছে। আজকে তার দ্বিতীয় দিন। গতকাল সামিয়াকে সে খুঁজছিল, কিন্তু সামিয়া বিশেষ কাজের জন্য একটি হাসপাতালে গিয়েছেন বিদায় সাক্ষাৎ হয়নি। ম্যাম, আপনি আমার আইডল। সত্যি বলতে আপনার সহযোগিতা আমি কোনোদিন বলতে পারবো না। আমার মাও আপনার মাঝে একজন ডাক্তার নয়, বরং যেন সঙ্গিনী খুঁজে পেয়েছিলেন। তার অন্তিম সময়টাকে মধুর করার জন্য আপনার কাছে যত কৃতজ্ঞতা প্রকাশ করি না কেন কম হয়ে যাবে। সামিয়া মুচকে হাসলেন, হাত বাড়িয়ে আদিত্যের কাজ চাপড়ে দিয়ে বললেন, হয়েছে ছেলে, আর বলতে হবে না। তোমাকে এখানে দেখে আমি কতটা খুশি হয়েছি বোঝাতে পারবো না। প্রার্থনা করছি তুমি আরও অভিজ্ঞ হও, আরও ভালো জায়গায় পৌঁছাও। কোনো সমস্যা হলে আমাকে বলবে, আমি তো আসিই এখানে। থ্যাংক ইউ ম্যাম। আদিত্য খানিক লজ্জাবোধক হাসল। ছেলেটার মুখটা নিঃশব্দে কিছুক্ষণ দেখল সামিয়া, অতঃপর শুধালেন। তারপর বলো, ব্যক্তিগত জীবনে কেমন আছো? কোনো সমস্যা নেই? এখন আর এই আশাই রাখছি। মাথা নাড়ালো আদিত্য। না ম্যাম, সৃষ্টিকর্তার আশীর্বাদে আর কোনো সমস্যাই নেই। হাসপাতালের কাছাকাছি যে কোয়ার্টারে থাকি,
ওখানে বাসা ভাড়া নিয়েছি, 10 মিনিটের পথ। আসি যায়, একলা মানুষ, দিন চলে যায়। সামিয়া ব্রু তুললেন। এখনও একলা? জীবনে সেটেল হওয়ার চিন্তা তো এবার করাই যায়। আফটার অল মানুষ সামাজিক প্রাণী। মাথা চুলকালো আদিত্য, মৃদু হাসি দিয়ে জানালো, সে তার ঠিক, কিন্তু অনাথকে কেই বা মেয়ে দেবে? হুট করে সামিয়া থমকালেন। এক মুহূর্ত নিষ্পলক তাকিয়ে রইলেন। তার মাথায় কিছু একটা একবারে হঠাৎ করেই উদয় হলো। কেন? তুমি আজকালকার ছেলে, মনের মানুষ নেই? বন্ধুসুলভ প্রশ্ন ছুড়ে দিলেন সামিয়া। তার নিশ্চিত হওয়া দরকার। তাদের শ্যামলা গালে লালিমার ছাপ পড়লো আদিত্যের। ম্যাম, কে যে বলেন? আমার যে জীবন, পড়াশোনা, চাকরি, গড় সামলে যে কয়েক ঘন্টা ঘুমানোর সময় পাই, সেটাই তো ভগবানের দয়া। তা ঠিক। সামিয়া তড়িঘড়ি দেখলেন, তারপর উঠে দাঁড়ালেন। আমার একজন রোগীকে দেখতে হবে এখন। কিছু মনে করো না, সামনে তোমার সাথে আরও কথা হবে। নাম্বারটা দিও তোমার। ফোন বাড়িয়ে দিলেন সামিয়া। আদিত্য তৎক্ষণাৎ সেটা নিয়ে নিজের নাম্বার সেভ করে দিল। পরে দেখা হচ্ছে তাহলে। ভালো ছেলে, ম্যাম। লজ্জা পেল আদিত্য। তাতে তার পিঠে ছাপড়ে মুচকে হেসে সামিয়া চলে গেলেন। আদিত্যও দাঁড়িয়ে থাকলো না, সে নিজের কাছে গেল। করিডোর ধরে পুনরায় অফিস চেম্বারে ফিরে যেতে যেতে ফোনে সেভ করার নাম্বারটা দেখলেন সামিয়া। হয়তো সুগন্ধার বাবাকে দেওয়ার কথাটা রাখার সুযোগ অবশেষে হয়েছে তার। পার্টি চলছে আপন গতিতে। মিউজিকের বিট এবং খোলা বাতাসের উন্মাদনায় দুল উঠছে মনে মনে। হেলে দুলে আনন্দ উদযাপন করছে সকলে। একপাশে একটা সোফায় বসে হুইস্কি গ্লাস হাতে চারপাশ নীরবে পর্যবেক্ষণ করছে অরণ্য। গ্লাসের ভেতর বরফের টুকরোগুলো গুড়াতে সংঘর্ষণে লিপ্ত হচ্ছে। টুটে টেকে সেই স্বাদ নিতে নিতে স্টেজের দিকেই নিগুড় নয়নে চেয়ে আছে সে। সেখানে বিট বক্সে পিছনে লাফিয়ে চলা ছেলেটার উপর থেকে নজর সরাতে পারছে না। সাইবান জ্যাকেট খুলে ফেলেছে। তাতে নিজ হাফ হাতার টি শার্ট বেরিয়ে এসেছে, যার দরুন শক্তিশালী মাংসপেশি গঠন স্পষ্ট চোখে লাগছে। হালকা ঘামে উঠেছে ছেলে, তাতে উজ্জ্বল ত্বক কেমন চিকচিক করছে। সাদা অন্যটা এখনো গলা ঝুলছে। সুদর্শন, বেপরোয়া, দুঃসাহসী, পাগলাটে। মনে মনে ভাবলো অরণ্য। দুর্বেদ্য এক হাসি ফুটল তার টুটে। এই খেলাটা জমাকির হবে বলেই মনে হচ্ছে। হুইস্কি গ্লাস রেখে দিয়ে 2 আঙ্গুল তুলে পাশের একজনকে ইশারা করলো সে। লোকটা এগিয়ে আসতেই তার কানে কানে কোনো নির্দেশ দিল অরণ্য। পরক্ষণে লোকটি ভিড়ে উদা হয়ে গেল। ফিরে এলো একটি মাইক্রোফোন নিয়ে। অরণ্য হাতে দিতে সে সোফা সিঁড়ি উঠে দাঁড়ালো। পায়ে পায়ে এগিয়ে গেল সামনে। অতিথি সকলে বসকে লক্ষ্য করে মুহূর্তেই সরে জায়গা করে দিল। অরণ্যের কণ্ঠ পরিষ্কার করে মাইক্রোফোনে বলে উঠল, হ্যালো। বসের কণ্ঠস্বর লাউড সিস্টেমে প্রতিধ্বনি হতেই নাচ এবং উদযাপনে ব্যস্ততা কাজ সকলে জমে গেল। মুহূর্তেই ভদ্রবেশে দাঁড়িয়ে গেল চারপাশে। স্টেজের উপর থাকা সাইবান বাটন টেনে ভলিউম কমিয়ে দিল। কান থেকে নামিয়ে রাখলো হেডফোন। সুচারু নজরে সামনের দিকে তাকাতেই অরণ্যের শকুনের চোখ জোড়া বরাবর তার দিকেই আবদ্ধ। মুচকে হাসলো সে, হমাই কেক হাসি। আজকে এই মনোমুগ্ধকর আয়োজনের জন্য আমি আমার প্রত্যেক কর্মচারীকে মন থেকে ধন্যবাদ জানাতে চাই। আপনারা আমার জন্য এত বিশাল একটা সারপ্রাইজ প্ল্যান করেছেন। আমার অনুভূতি ব্যক্ত করা দুষ্কর। আশেপাশে উচ্ছ্বাস এবং হাততালি জোর উঠল। বসকে কেই না খুশি করতে চায়। অরণ্য হাসিটা ক্রমশ বিস্তৃত হলো। সে স্টেজের দিকে তাকিয়ে বলল, মিস্টার চৌধুরী, রাকিন, রবি, লায়লা, আপনাদের সবাইকে ধন্যবাদ এই আয়োজনটা এত সুন্দরভাবে করার জন্য। আপনারা সবাই আমার জন্য এত কিছু করেছেন, তাই আমারও উচিত নয় কি আপনাদের উদ্দেশ্যে কিছু করা? বলুন, কি চান আপনারা? চারপাশে গুঞ্জন উঠে গেল। না না বস, এই উদযাপনে আপনি সামিল হয়েছেন তাতেই আমরা খুশি। হ্যাঁ, আপনাদের প্রত্যেকের জন্য অনেক বড় পাওয়া। কোম্পানির সাফল্য, আপনাদের সাফল্য। সকলে তুষামধ্যে ব্যস্ত হয়ে পড়ল। অরণ্য বিনোদনমূলক দৃষ্টি দিয়ে সবটা দেখা গেল। অতঃপর বীরের মাঝখান থেকে হঠাৎ একজন হাত তুলে বলে উঠল, বস বস, আপনার গলায় একটা গান শুনতে চাই। কথাটা ঠিক কে বলেছে দেখা গেল না। এর আগেই একযোগে বাকিরা বলে উঠল, হ্যাঁ, আপনার গলায় গান, আমাদের উপহার। সবাই একযোগে হাততালি দিয়ে উঠল, যেন বিখ্যাত কোনো গায়কের উদ্দীপনা যোগান হচ্ছে। বসের মন বোলানোর জন্য মানুষ কত কিছুই না করে। বাঁকা হাসলো অরণ্য। চারপাশে উন্মাদ উত্তেজনা থামতে একটি হাত তুলে বলল, ওকে ওকে ফাইন, একটা গানই তো, গাইতেই সমস্যা কোথায়? ইয়েস, সিং সিং। অবশ্যই, তবে আমার সঙ্গে আমাদের ডিজের সঙ্গত করলে ব্যাপারটা জম্পেশ হয়। বলুন। এক মুহূর্তের জন্য পিন পিন নীরবতা নেমে এলো চারিদিকে। কে কোনো টু শব্দ করল না। স্টেজের উপর থেকে নির্লিপ্ত চেয়ে রইল সাইবান। অরণ্য হাসিমুখে তাকালো তার মুখপানে। আফটার অল, আমি শুনেছি আমাদের ভেরি মাচ ট্যালেন্টেড ডিজে গান কম্পোজিংও করেন। ওনার গায়কিও অসাধারণ ধরে নিচ্ছে। সঙ্গত করতে ক্ষতি কি? ডিজে আলাদিন,
সত্যি যে আলাদিন। অরণ্যর কথার তালে সবাই অদ্ভুতরই একটি উল্লাসে ফেটে পড়ল। দৃষ্টি শুরু হয়ে এলো সাইবানের। অরণ্য ঠিক কী করতে চাইছে তার বোধগম্য হলো না, তবে এমন ওপেন চ্যালেঞ্জ পিছপা হওয়ার বান্দা সে নয়। মৃদু হাসলো সে তাই। প্যানেলে হাত বাড়িয়ে সাউন্ড ঠিকঠাক করতে করতে সে বলল, লাভ বই ক্ষতির কিছু তো দেখছি না, জায়গাটা তো কোনো স্টেডিয়াম নয়। তবুও বাকিদের তীব্র উল্লাসধ্বনিতে অনুভূত হলো যেন স্টেডিয়ামের হাজার দর্শকের মাঝে পারফরমেন্স করতে যাচ্ছে কোনো বিখ্যাত শিল্পী। তৎক্ষণাৎ হাতে হাতে উঠে এলো মোবাইল ফোন। কোনো কর্মচারী নিজের বসের গান গাওয়া মুহূর্তটা একবার দেখায় সন্তুষ্ট হবে না, এমন সুযোগ কেউ হাতে সারে। ফ্ল্যাশ জ্বলে উঠল তারার মতো। ছোটো একটা কনসার্ট হলে মনে হলে জায়গাটাকে। অনন্য টুটের সামনে মাইক্রোফোন ধরল। তার হরহরে এবং খানিকটা বেসুরা কণ্ঠস্বর প্রতিধ্বন হলো। গানের সুর ধরতে ধরতে স্টেজে জমে গেল সাইবা। জট করে ফিরে তাকালো। তার চেহারায় প্রথমবারের মতো বিস্ময় ফুটল। অনন্য তাতে বিরাট এক হাসি উপহার দিল। তার গায়িকা মোটামুটি, কিন্তু গরু গম্ভীর কণ্ঠটা সাউন্ড বক্সে হালকা সুরের মিশেলে এমনভাবে ধ্বনিত হচ্ছে যে মন্ত্রের মতো লাগছে। অশুভ মন্ত্র। আশেপাশে সকলে এতক্ষণ যাবৎ চিৎকার করছিল, হাততালি দিচ্ছিল, তবে সবাই এখন মনোমুগ্ধ। ডেপ করে চেয়ে আছে দৃশ্যপটে। অরণ্য ধীরে ধীরে স্টেজের দিকে এগিয়ে যেতে যেতে গাইতে থাকলো। তেজি হয়ে উঠল অরণ্যের কণ্ঠস্বর, যেন কোনো গান গাইছে না সে, সরাসরি কথা বলছে সাইবানের সঙ্গে। বরফের ন্যায় চেয়ে রইল সাইবান। অরণ্যের কণ্ঠ তার কানে গুত্তা খেল বরংবার। টুটের অমায়িক হাসিটা ক্রমশ অদ্ভুত তুরে হয়ে উঠল অরণ্যের। তার ছন্দ, সুর এবং ব্যথাতীত উপস্থাপন যেন প্রত্যেকের আত্মার শক্তি নিংড়ে নিয়েছে। এর মোকাবেলা করে সাধ্যকার। সাধ্য বোধ হয় একজনের। নিজের বরসত্তা ত্যাগ করে সাধ্য বোধ হয় মাইক্রোফোন হাতে স্টেজ থেকে নেমে এলো সাইবন। তার চেহারাটা আর আগের মতো শান্ত নির্লিপ্ত নয়, তাতে ফুটে উঠেছে অচেনা এক প্রলয়কারী ঘূর্ণিপাক। গলায় ঝোলানো সাদা ওড়নাটা ভালো মতো পেঁচে কাদের এক পাশে তুলে দিয়ে হেলে দুলে হেঁটে আসতে আসতে সাইবান অরণ্যের বিপরীতে গিয়ে উঠল। অরণ্য কণ্ঠের তুলনায় সাইবানের কণ্ঠস্বর একেবারেই আলাদা, অস্বাভাবিক রকমের আলাদা। সুরেলা, গুরুগম্ভীর এবং অব্যক্ত অনুভূতিতে পূর্ণ। হঠাৎ করে শুনলে গায়ে কাটা দিয়ে উঠতে পারে। মনে হবে যেন কোনো অশরীরই গাইছে। রূপটা ঠিক তেমনই, হেলে দুলে গাছারা ভাব নিয়ে এমনভাবেই সাইবান হেঁটে এসে অরণ্যের মুখোমুখি দাঁড়ালো। যে অরণ্য হাজার চেয়েও নিজের হাঁটুর বয়সী ছেলেটার দিকে দৃষ্টি ফেরাতে পারল না। সাইবানের চোখ জোড়া গভীর কালো, এতটাই যে সেখানে তাকালে বুঝিয়ে আপন সত্তা হারিয়ে যাবে। কেমন একটা অশুভ প্রভাব লেটে আছে তাতে, অঙ্গভঙ্গি এবং অক্তিব্যক্তিতে। তাই অরণ্যর বেলায় যারা মনোমুগ্ধ ছিল, সাইবানের বেলায় তারা বই পেল বেশি। অরণ্য গা ঘেঁষে এসে তার পায়ের দিকে নির্দেশ করলো সাইবান, তীক্ষ্ণ দৃষ্টি সরাসরি চোখের দিকে। প্রথমবারের মতন অরণ্য শান্ত এবং বিনোদিত চেহারায় হালকা চিন্তার বাজ দেখা গেল। ব্রুজুরা কুঞ্চিত হলো দারুণভাবে। হাত তার সামান্য কাঁপল। সাইবান মুচকে হেসে নিজের হাত বাড়িয়ে তার হাত শুয়ে মাইক্রোফোনটা টুটের সামনে তুলে দিল। অরণ্যের কণ্ঠস্বরটা এবার বাঙ্গা বাঙ্গা শোনালো। পরের লাইনটা গাইল সাইবান। অরণ্য চোখ মুখ খিচে এলো। ছেলেটার গলায় একদম বুকের ভেতর গেট ডুক পেটাচ্ছে এমন অনুভূতি হচ্ছে। অরণ্য বিশ্বাসই করতে নারাজ, কিন্তু তার গাড়ির বেশ কত ক্লুম যে খাড়া হয়ে গেছে সেটা সে স্পষ্ট টের পাচ্ছে। সাইবানের চোখজোড়া অতীব কালো, যেন মানুষ থেকে পশুতে পরিণত হয়েছে সে। সাদা ওড়নাটা অশুভ পেন্ডুলামের মতো দুলে দুলে যেন বিপদ সংকেত দিচ্ছে। আশেপাশের মানুষের অবস্থা একে অপরের মতো থাকা পুরুষ যুগল টের পাচ্ছে না, অথচ দৃশ্যটা এতটা সম্মোহনীয় এবং প্রভাবশালী যে প্রত্যেক নিজেদের স্থানে পাথরমূর্তি হয়েই আছে। যেন নিঃশ্বাস ফেলতেও এই মুহূর্তে অসাধারণ অলৌকিকতা বেচতে যেতে পারে, কারণ নিজেদের চালু করা ভিডিওর প্রতি বিন্দুমাত্র মনোযোগ নেই। বনেবাঘ এবং সিংহ মুখোমুখি হলে কেমন দেখতে লাগে সেটা অনুভবে আর প্রয়োজন নেই কারোরই। অরণ্য এবং সাইবানের কণ্ঠস্বর এবার একযুগে মিলিত হলো। বাইজাভাবে সুরেলা লড়াই, কিন্তু অভ্যন্তরীণ যুদ্ধের দামাদাম বাজিয়ে সম্মিলিতভাবে বরংবার প্রতিধ্বনি হয়ে গেল। ইরাম বেশ চিন্তিত হয়ে পায়চারি করছে। মেসির আধ ঘন্টা আগে নিজের জিনিসপত্র ব্যাগ নিয়ে বাড়ি থেকে বেরিয়ে গেছে। ইরাম আটকানোর চেষ্টা করেছিল, লাভ হয়নি। যদিও মেসির অফিসের কাজের বাহানা দিয়েছে, ইরাম নিশ্চিত তেমন কোনো কাজ তার নেই। সে শুধুমাত্র সারিকার কাছ থেকে দূরে যেতে চাইছে। সারিকাও সে যে নিজের রুমে গিয়ে ঢুকেছে, দরজা লক করে বসে আছে। তিতলি আজ বাড়িতে নেই। সে যে ক্লাসমেটের বাইরের বিয়েতে এসেছে, তার গ্যাংয়ের সাথে দুপুরের পরেই ঘুরতে বেরিয়েছে, এখনও ফিরেনি। বাড়িতে থাকা সুগন্ধা এবং অনুরাগ অবশ্য এত কিছু জানে না। অনুরাগকে স্বাভাবিক দেখাচ্ছে। সে বসার ঘরে সোফায় বসে ফোন কাটছে।
সুগন্ধা রান্না করে সকলের রাতের খাবার গরম করছে। তারা সত্যিই বিশ্বাস করেছে মেসির এমনিতে চলে গিয়েছে। আসল সত্য ইরাম ছাড়া তো কেউ জানে না। বৌদি, অনেকক্ষণ যাবৎ দেখছি আপনি পাচারি করছেন, কোনো সমস্যা? অনুরাগের প্রশ্নে ইরাম তঙ্কালো। কি বলবে বুঝতে পারল না। না কিছু না, এমনি। অনুরাগ আশ্বস্ত মনে হলো না। সাইবানকে কল করব? ইরাম জোরে জোরে মাথা নাড়ালো। অত সত্যি আছে, বিরক্ত করার দরকার নেই, আমি ঠিক আছে সত্যি। জোরপূর্বক নিজের পাচারি থামিয়ে সোফায় বসলো ইরাম। বিষয়টা নিয়ে তার একটু বেশি চিন্তা হচ্ছে। কারণটা হয়তো অতীত, যদিও তার এবং অরণ্যের সম্পর্কের সঙ্গে সারিকা এবং মিসিরের কোনো দিক দিয়েই মিলে না। তবে বিয়ের পরে এই অনুভূতির জটিলতা, অসৎ আচরণ ইরাম মানতে পারে না। এজন্য বোধ হয় তার এমন চিন্তা হচ্ছে। তাছাড়া একটা সংসারকে এভাবে নষ্ট হতে সে চুপচাপ বসে বসে দেখবে, তাতেও কেমন হিন্নমন্য লাগছে। আচ্ছা, সে কি সামিয়াকে জানাবে সব কিছু? তাছাড়া সাইবান, সে জানে না নিজের বড় বোন আর বেস্ট ফ্রেন্ডের সম্বন্ধে? এটা বিশ্বাস করাটা কঠিন। না চাইতেও মিসিরের জন্য খারাপ লাগছে ইরামের। লোকটাকে দেখে মনে হয় সে চেষ্টা করছে ঠিকই, কিন্তু কোনো চেষ্টায় যথার্থ মর্যাদা পাচ্ছে না। আচ্ছা, ইরাম নিজে কি সারিকা থেকে ব্যতিক্রম? হুট করে অপ্রত্যাশিত চিন্তাটা গিরে দিল ইরামকে। অন্যের বেলা সে দেখে সব কিছু বুঝিয়ে যাচ্ছে, অথচ নিজের বেলা কি বুঝতে শিখেছে? সাইবানকে যদি মিসিরের জায়গায় বসানো হয়, তাহলে ছেলেটা কি তার জন্য কম করেছে? কিন্তু ইরাম বিনিময়ে ছেলেটাকে ঠিক কি দিয়েছে? সারিকার মতন উপেক্ষা হয়তো করেনি, তবে অনুভূতির বিনিময়ে ঠিকঠাক করেনি। হ্যাঁ, ইরামের কাছে সবটা এখনও অস্থায়ী মনে হয়, যেন একটা জড়ো বাতাস শেষে সব কিছু এলোমেলো করে দিতে পারে। অনন্য বর্তমান থাকাকালীন ইরামের আতঙ্ক কখনো মুছবে না, কিন্তু সেই আতঙ্ক ধরে থাকলে সাইবানের সঙ্গে কি অন্যায় করা হবে? ইরাম উত্তরটা ভাবতে পারল না। এর আগেই ক্ষিপ্ত পদশব্দ তার মনোযোগ ভাঙল। অজান্তে মাথা হেলিয়ে তাকালো সে। সিঁড়ি বেয়ে হনহন করে নেমে আসে সারিকা। একটা কুর্তি আর জিন্স পরে নেয়, হাতে লাগেজ। অবাক হয়ে গেলে সবাই। ইরাম প্রশ্ন করার আগেই অনুরাগ বলে উঠল, কোথায় যাচ্ছেন আপনি? সারিকা থামল না, এমনকি ঘুরে অবধি তাকালো না। লম্বা পা ফেলে হন্তদন্ত হয়ে গেল সোজা দরজার দিকে। সোফা ছেড়ে লাফিয়ে উঠে পড়লো অনুরাগ। দ্বিধায় বকলো। সেটা খেয়াল করে ইরাম উঠে গেল। কাছে গিয়ে সারিকার সামনে দাঁড়িয়ে পড়লো। কোথায় যাচ্ছ? ঢাকা। সামনে থেকে সরুন। ইরামকে ধাক্কা দিয়ে সরাতে চাইল সারিকা, কিন্তু রমণী সরল না। পাল্টা জাজ নিয়ে বলল, ঢাকা যাবেন মানে এত রাতের বেলা? একা একা, মগের মুল্লুক নাকি? সারিকা বেশ ক্রুদ্ধ দেখালো, কিন্তু ইরাম দমল না। নিজের ফোনটা তুলে খানিকটা কঠোর গলায় বলল, যদি যেতেই হয় অপেক্ষা করো, আমি মিসির ভাইকে কল করছি, উনি দাঁড়াবেন, তোমাকে বাস স্ট্যান্ডে পৌঁছে দিয়ে আসবো। ওর ফোন বন্ধ। সারিকার কথায় জমে গেল ইরাম। চোখ পিটপিট করলো, তবুও কল দিল। সত্যই কল না ঢুকে কেটে গেল। আপনি আপনার মম লাগেন না, তাই আলগা জ্ঞান দেবেন না। আমি নিজের খেয়াল নিজে রাখতে জানি। সামনে থেকে সরুন এবার। ইরামকে পাশ কাটিয়ে দরজার দিকে এগোলো সারিকা। ততক্ষণে উত্তেজনা টের পেয়ে সুগন্ধা বসার ঘরে চলে এসেছে। বিরাট বিস্ময় এবং আতঙ্ক নিয়ে সে দৃশ্য দেখছে। তবে সারিকা বাড়ির চৌকাট পেরোতে পারল না। এর আগেই তার সামনে বাধা হয়ে দাঁড়ালো অনুরাগ। শান্ত এবং ভদ্র ছেলেটাকে প্রথমবারের মতো চটতে দেখলো বাকিরা। অনুরাগ দমকে উঠল রীতিমতো। এখানে কি যাত্রাপালা চলছে? রাত বিরতে এসব কোন ধরনের রেকলেস আচরণ? ঢাকা যাবেন? ফাইন, কালকে সকালে আমি পৌঁছে দিয়েই আসবো। একটা কথা না, চুপচাপ বাড়ির ভেতরে ঢুকুন। অনুরাগের তবে তেজ আছে। ইরাম এবং সুগন্ধা উভয়ে বিস্মিত। সুগন্ধা একটু বেশি হকচকিত, কিন্তু সারিকা নিজ স্থানে অটল। বুড়ো কুচকে গেল তার। হুট করে একটি হাত তুলে অনুরাগের বুকে বরাবর ধাক্কা দিয়ে বসলো সে। পাল্টা গর্জে উঠল সিংহের ন্যায়, আমি আমার স্বামীর কাছে যাব, আমাকে রোহার, তুমি কে? অনুরাগ ধাক্কা খেয়ে সামান্য পিছিয়ে গেল। চুমুকে মুখে অবিশ্বাস ফুটল তার। তেজ রূপান্তরিত হলো চমকে। সারিকার চোখে কোনো নমনীয়তা নেই, তাদের গভীর অভিমান এবং সুতীব্র ক্রোধ। আঙ্গুল তুলে রমণী তাকে শাসালো, একদম অধিকার বোধ ফলাতে আসবেন না। আমার জীবন, আমার সংসার, আমার ইচ্ছা, আমার মর্জি, আমার স্বামী। আর আমার ইচ্ছাতেই হয়েছে আমি এখানে থাকবো না তো থাকবো না, এক সেকেন্ডের জন্যও না। গেট আউট অফ মাই ওয়ে। নির্দ্বিধায় অনুরাগকে আরেকটা ধাক্কা দিয়ে নিচের সামনে থেকে সরিয়ে দিল সারিকা। অনুরাগ দরজার সাথে গিয়ে গুতা খেলো। সারিকা দেখলো না ফিরে, গটগট করে হেঁটে বেরিয়ে গেল বাড়ির বাইরে। দৃশ্যটা এতটাই অনাকাঙ্ক্ষিত ছিল যে সকলে বেশ কিছুক্ষণ কোনো প্রতিক্রিয়া করতে পারল না। অনুরাগকে ভীষণ মর্মাহত দেখাচ্ছে। সুগন্ধা হাতের আঙ্গুলের মাঝে নিজের অন্না পেঁচাতে লাগলো। সে কি কিছু বলবে? কিছু বলবে উচিত হবে, তার অবশ্য হস্তক্ষেপ করা প্রয়োজন হলো না। এর আগেই ইরাম বলল, অনুরাগ আমার সাথে চলো, সারিকার পিছনে যাব। আর সুগন্ধা, কচুপু ঘুমিয়েছে, ওর খেয়াল রেখো। আমরা যত দ্রুত সম্ভব চলে আসব। অনুরাগ দেরি করলো না ইরাম আর। অন্না কাঁধে সরিয়ে মাথায় ঘুমটা তুলে গেল। অনুরাগ ও বিনাবাক্যে
বেয়ে পিছু নিল। সুগন্ধা দরজার কাছে দাঁড়িয়ে তাদের চলে যেতে দেখল। বুকের ভেতর দুঃখ করছে তার, কেমন অশান্তি হচ্ছে। তাই দুহাত জুড়ে চোখ বুঝে সে আপন মনে ফিসফিস করলো, ভগবান রক্ষা করো। পার্টি সমাপ্ত পায়, অথচ সাইবান এবং অরণ্য পরিবেশনার রেশ এখনও কাটেনি কারোর ভেতর থেকে। প্রকাশ্যে না বললেও ফিসফিসানি এবং গুঞ্জনের মুখরিতেই চারপাশ। এমন অদ্ভুত জুটিকে ঠিক কেমন উপাধি দেওয়া যায়, বন্ধু, শত্রু, অন্য কিছু? তাদের ভেতরে শীতল দৃষ্টি বিনিময়, অব্যক্ত কথন, একে অপরের প্রতি নিক্ষিপ্ত প্রতিটা নীরব আগ্রাসনকে ঠিক কী দ্বারা আখ্যায়িত করা যায় কারো জানা নেই। কিন্তু অবশ্য এই নিয়ে বিশদ কৌতূহল দেখানো হয়তো নিজের পায়ে নিজেই কুড়াল মারার সামিল হবে। সাইবানের কাজ শেষ, গেমে নেই একাকার সে। ব্যাকস্টেজ থেকে টি শার্ট বদলে নিয়েছে। টিমের ছেলেরা আস্তে আস্তে গুছগাছ শুরু করেছে। পার্টি থেকে এখনও কেউ যায়নি, কারণ অরণ্য উপস্থিত। বস যতক্ষণ না প্রস্থান করেছে ততক্ষণ সমাপ্ত করা যায় না কিছু। ব্যাকস্টেজ থেকে রুফটপে ফিরে এসে অরণ্যকে দূরে এক কোনায় রেলিংয়ের দ্বারে দেখল সাইবান। রুফটপের চারপাশে সুরক্ষার জন্য প্রায় কোমর সমান উচ্চতার লোহার শিকের গেটের মতন দেখতে রেলিং দেওয়া আছে। সেখানে দুহাত রেখে বাবুক হয়ে দাঁড়িয়ে আছে অরণ্য। সাইবান চাইলে চলে যেতে পারে, হয়তো তাকে রোকা হবে না, কিন্তু সে গেল না। হেঁটে গেল অরণ্যের দিকে। সাইবান পদশব্দ টের পেল অরণ্য, তবে ঘুরে তাকালো না। নিঃশব্দে পকেট থেকে লাইটার আর দুটো সিগারেট বের করলো। একটা দড়িয়ে চুটে পুড়ে ধোঁয়া ছাড়লো বাতাসে। সাইবান তার পাশে দাঁড়ালো, রেলিংয়ে হাত রেখে তাকালো আকাশের দিকে। অরণ্য নীরবে অপর সিগারেটটি বাড়িয়ে দিল তারই দিকে। আপাত দৃষ্টিতে দুজনকে দেখলে মনে হবে তারা পরিচিত বন্ধু। অরণ্যের দেওয়া সিগারেটটা সরিয়ে দিতে হাত বাড়ালো সাইবান। থ্যাঙ্কস, ট্রাইং টু কোয়াইট। ব্রু তুলল অরণ্য। সাইবানের মুখে আকাশে উদিত হওয়া এক ফালি চাঁদের আলো প্রতিফলিত হচ্ছে। তাতে একই সঙ্গে কেমন অশরীরী এবং মায়াবী দেখাচ্ছে ছেলেটাকে। বাসায় বাবু আছে তো, সিগারেট সংযত হওয়া দরকার। এবার অরণ্যের গায়ে লাগলো। হাতের মাঝে সিগারেটটা সে মুচড়ে ফেললো। সাইবান আর চোখে তার প্রতিক্রিয়া ঠিকই খেয়াল করলো। ঠোঁটের জ্বলন্ত সিগারেটের লম্বা টান দিয়ে তোমাটে দুয়া ছেড়ে অন্য খসখস গলায় বলল, মুগ্ধ হলে আলাদাই একটা সুখ আছে। সাইবান কোনো প্রতিক্রিয়া করার আগেই মাথা কাত করে তার দিকে চেয়ে মুচকে হাসলো অরণ্য। অপরের অবহেলার জিনিস হাত পেতে ভিক্ষা নেওয়াটা খুব মজার, তাই না? অরণ্যের কথায় পাল্টা এক গাল হাসলো সাইবান। দূর আকাশের পানে চেয়ে গভীর গলায় বলল, কারোর তাকদিরে অবহেলায় পাখি, আমার ঘরে সুখের রানী। রানী তো জঙ্গলে রাজ করে না, রানী রাজ করে রাজপ্রাসাদে। ক্ষণিক্ষণের জন্য অরণ্যের শরীর বরফখণ্ডে পরিণত হলো। পরক্ষণেই আবার সে নিজেকে স্বাভাবিক করে সাইবানের পাশ ঘেঁষে বসলো। সো রাইট, প্রাসাদ আর জঙ্গল তো এক নয়। প্রাসাদ সভ্য আর জঙ্গল অসভ্য। সভ্য অসভ্য লড়াই জয়টা অসভ্যরই হয়। এবার খানিক শব্দ তুলে খিলকির করে হাসলো অরণ্য। সেই হাসির ধ্বনিত্ব হলো চারপাশে বেপরোয়া পাবে। সভ্য ছাড়া দুনিয়া চলে না, অসভ্য লয় তার জীবন সিনিয়া। সাইবান উল্টো করে রেলিংয়ের পিঠে হেলান দিয়ে দাঁড়ালো। দুহাত একত্র করে হাততালি দিতে দিলে বলল, আপনি ভুল সময়ে জন্ম নিয়ে ফেলেছেন কবি মশাই। আর 100 বছর আগে জন্মালে সাহিত্যের প্রথম নোবেলটা বাংলাদেশের বুকে আসতো। একটুর জন্য ইতিহাস মিস। অরণ্যের হাসিটা দ্বিগুণ হলো। রেলিংয়ের একপাশে হাত রেখে সাইবানের উপর ঝুঁকে এলো সে, দু চোখ সামনে সমান মুখোমুখি। তোমাকে উষ্ণ রক্তের প্রাণী ভেবেছিলাম, গোটে কিছুটা শীতল ধৈর্য আছে জেনে ভালো লাগলো। এবার পাশাটা আরও বেশি জমবে। আর আপনাকে আমি কিছু ভাবিনি, বাবার তো দরকার নেই। যার এক পা ইতিমধ্যে কবরে, তাকে দিয়ে বাবা বাবির সময় ক্ষেপণের কী দরকার? বাঁকা হাসি উঠল সাইবানের টুটে। একটি হাত তুলে অরণ্যের ছুটে লেগে থাকা কিছু অদৃশ্যমান বালুকণা জেলে দেওয়ার বান করে ফিসিসি জানালো, আফটার অল এমনিতেই আমার সময় কম, দিনে 36 ঘন্টা হলে ভালো হতো। সারা রাত সারাদিন 24 ঘন্টা। আদরে কুদা পোষাতে বড্ড টানাটানি পড়ে যায়। অরণ্য টলল। এবার সত্যি অরণ্যের দরজার বাঁধ ভেঙেছে, সাইবান সেটা নিশ্চিত। লোকটার মুখে তীব্র বৃতৃষ্ণা ফুটল। সমস্ত মিথ্যা মুখে শুভ গিয়ে আসল ঘৃণাটা সলকে বেরোলো। তীব্র আক্রোশ বর করলো তার চোখে মুখে। রেলিং চেপে বসলো আঙ্গুল। কণ্ঠটা গড়গড়ে শোনালো তার, কবর, কাফন, শব্দগুলো তোমার ভীষণ পছন্দের মনে হচ্ছে। কখনো ভেবে দেখাচ্ছ কি, যার এক পা কবরে, তুমি তার আগেই কবরে 2 পা দিয়ে ফেলতে পারো? আফটার অল 1 সেকেন্ডের বর্ষা নাই। ওহে মানুষ, কেন করো মিশে আসা? সাইবান পাল্টা কিছু বলতে পারলো না, শুধু অনুভব করলো যে রেলিংয়ে হেলান দিয়ে সে দাঁড়িয়েছে, সেই রেলিং হুট করে নড়ে উঠল। কেমন করে দেওয়ালের অংশ ধসে পড়ে, তেমন করে সেকেন্ডের মাথায় লোহার রেলিংয়ের অংশটা ধসে পড়ল নিচে। সাইবান আর কিছু সাহায্য পেল না। তার শরীরটা ভারসাম্য হারিয়ে পিছনের দিকে হেলে গেল। সম্পূর্ণ ঘটনাটা বুঝি কয়েক ন্যানো সেকেন্ডের মাঝেই ঘটল। সাইবান অনুভব করলো তার শরীরটা হাওয়ার মাঝেই ভাসছে। তীব্র বাতাসের ডাকা তাকে ছিন্ন বিচ্ছিন্ন করে ফেলছে। স্থির অবস্থা থেকে পড়ন্ত বস্তুর বেগ সময়ের সমানুপাতিক।
অস্থির মুহূর্তে নিউটনের পরন্ত বস্তুসূত্রটা মাথায় ঘুরপাক খেতে লাগলো সাইবানের। সঙ্গে কানে বাজল সম্মিলিত কণ্ঠের আত্মচিৎকার।